কূটনৈতিক এলাকা, রপ্তানিমুখী যেগুলো ব্যবসায়িক এবং শিল্প, কূটনৈতিক পাশাপাশি গণমাধ্যম এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহ, এগুলো এগুলো বিষয়কে যেগুলো জরুরি এবং যেগুলো প্রয়োজনীয় এবং সরকারি এবং বাণিজ্যিক, কূটনৈতিক, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সেই সকল খাতসমূহে, সেই সকল এলাকাসমূহে আমরা পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড কানেক্টিভিটি চালু করেছিলাম। এবং তার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে প্রায় 1 থেকে 1,500 জিবিপিএস, অর্থাৎ 1.5 টেরাবাইট ব্যান্ডউইথ এখন আমরা দিতে পারছি। এবং ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করার পর আমাদের রপ্তানিমুখী বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। এবং আজকে সকাল থেকে যখন কারফিউ শিথিল করা হয়েছে, তখন সরকারের বিভিন্ন দফতর এবং ব্যাংকিং খাত, ব্যাংকসমূহ তারা তাদের আর্থিক লেনদেন, বৈদেশিক লেনদেন সব কিছুই আবার খুব স্বাভাবিকভাবে করতে পারছে। তো সেই প্রেক্ষিতেই আমরা আজকে আইআইজি এবং আমাদের সাবমেরিন কেবল, বিটিআরসি সকলের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে রাত থেকে আমরা এই সঞ্চালন এবং যে পুনঃস্থাপন সংযোগ আমরা করেছি ইন্টারনেটে, সেই ব্রডব্যান্ড কানেক্টিভিটির পরিধিটা আরেকটু আমরা বৃদ্ধি করব। তো সেই ক্ষেত্রে আমরা সারা দেশে এই বাণিজ্যিক বিবেচনায় এবং আমাদের যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিজেরাও, বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা বন্ধুগণ আছেন, আপনারা নিজেরাও অভিজ্ঞতা মানে আপনারা পেয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট পেলেও ব্যান্ডউইথ কিছুটা কম পাওয়া যাচ্ছে। কারণটা হচ্ছে, যখন আমরা সাবমেরিন কেবল এবং আমাদের ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল এগুলো যখন আমরা পুনঃস্থাপন করেছি, তখন কিন্তু সেগুলো যখন আইআইজির মাধ্যমে আইএসপির কাছে যাচ্ছে, তখন কিন্তু এটা ম্যানেজ করতে, ব্যালেন্স করতে কিছুটা কিন্তু সমস্যা হচ্ছে। তো এই কারণে আমি সরকারের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ এটা শুধু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তারা জানিয়েছে যে আসলে এটা আইএসপির একার দোষও না, আইআইজির একার দোষও না, আবার সাবমেরিন কেবল বা আইটিসি বা সরকারের একার দোষ না। এটা কিন্তু আমি বারবার বলছি গত এক সপ্তাহ ধরে যে এটা কিন্তু বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই 15 বছরে একটা ইন্টারনেট ইকোসিস্টেম বাংলাদেশে গড়ে তুলেছেন। তো আমরা এই সংকটকালীন সময় আরো উপলব্ধি করতে পারলাম যে আসলে প্রত্যেকেরই কিন্তু এখানে আসলে ভূমিকা রয়েছে। আমরা চাই যে এই সংকটকালীন অবস্থার মধ্যে যেভাবে আমরা গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি, সাংবাদিক বন্ধুদের সহযোগিতা পেয়েছি, দেশের জনগণের সহযোগিতা পেয়েছি এবং আমাদের যারা বেসরকারি খাতের উদ্যোক্তা তাদের সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের আইআইজির 34টা কোম্পানি এখানে আছে, আইএসপির প্রায় 3,000 কোম্পানি আছে, সরকারি বেসরকারি মিলিয়ে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তারা যে সহনশীলতা পরিচয় দিয়েছেন এবং সরকারের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তারা যেভাবে মেনে চলেছেন, ফলে কিন্তু আমরা খুব দ্রুতই একটা বিশৃঙ্খল অবস্থা থেকে একটা সুশৃঙ্খল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছি। এবং আমরা প্রত্যাশা করি সরকারের পক্ষ থেকে আমাদের দেশের সকল জনগণ অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল থাকবেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে আমরাও সংবেদনশীল থাকব, যাতে করে এই পরিস্থিতিটা আমরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এবং তার জন্য আমরা আজকে রাত থেকে আমাদের যে ব্রডব্যান্ড কানেক্টিভিটি এটা পরীক্ষামূলকভাবেই আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আশা করছি যে আগামীকাল আমরা আমাদের যে সকল হয়তো সরকারি পোর্টগুলো চালু হয়েছে, হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন কাস্টমসের মাধ্যমে, তারা হয়তো ইন্টারনেটে যুক্ত হয়েছেন, কিন্তু আমি
অনেক দাবি জানতে পারছি যারা কি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং সাথে যুক্ত তারা কিন্তু চট্টগ্রামে ঢাকায় তারা চাচ্ছে। আবার আউটসোর্সিং যারা করেন ঢাকা বা ঢাকার বাইরে আমরা এই আলোচনা থেকে জানতে পারছি তাদের কাছ থেকে সেই ডিমান্ডটা আসছে। এমনকি আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকটা ঘটনা শুনলাম যে অনেক ফ্রিল্যান্সার যারা আউটসোর্সিং করে অনলাইন মার্কেট প্লেস থেকে তারা যেরকম গতকালকে ভীষণ খুশি যে তারা ঢাকা চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় তারা ইন্টারনেটে যুক্ত হতে পেরেছে। 3 দিন হয়তো ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেনি, এখন তারা পুনঃসংযোগ স্থাপন করতে পেরে তাদের ক্লায়েন্টগুলোকে তারা তাদের সেই কাজগুলো ডেলিভারি দিচ্ছে। কিন্তু আবার কিছু এলাকার যারা ঢাকার বাইরে চট্টগ্রামের বাইরে এরকম কয়েকটা বিষয় শুনলাম আজকে আমাদের বেসরকারি খাতের উদ্যোক্তাদের কাছ থেকে। সুমন ভাই বলছিলেন যে তার পরিচিত একদল তরুণ তারা চিন্তা করছে যে ভিসা পেলে তারা অন্য দেশে অর্থাৎ প্রতিবেশী দেশে যে হয়তো সেখান থেকে আউটসোর্সিং করবে। আমার কাছে এরকম একটা তথ্য আছে যে একদল চাচ্ছে যে হয়তো নেপালে গিয়ে সেখান থেকে আউটসোর্সিং করবে 20 জন বা 30 জন গ্রুপ নিয়ে। যে তো আমি তাদেরকে আশ্বস্ত করছি আজকে যে আমরা সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু খুব আন্তরিকতার সাথে চেষ্টা করছি বেসরকারি খাতকে সাথে করে নিয়ে যে যাতে আজকে রাত থেকে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটিটা আমরা আসলে পুনঃস্থাপন করতে পারি এবং ঢাকা চট্টগ্রামের বাইরেও বিভাগ এবং জেলা শহর সহ সারা দেশে, যাতে করে আসলে ইন্টারনেট নির্ভর হয়ে গেছে আমাদের সব কিছুই, মানে আমাদের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, অর্থনৈতিক কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা সব কিছুই কিন্তু আমরা আসলে ইন্টারনেট নির্ভর হয়ে গেছি। এমনকি 30 লক্ষ আমাদের স্মার্ট মিটার, প্রিপেইড গ্যাসের লাইন, পানির লাইন, সেগুলো ইন্টারনেট নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন যে যেই ক্রেডিট ছিল সেই ক্রেডিটটা কিন্তু বাড়িয়ে উনি 2 দফায় বাড়িয়ে 1000 থেকে 2000 তারপরে 3000 এভাবে কিন্তু বাড়িয়ে যাতে করে তারা সেই সংযোগটা বিচ্ছিন্ন না হয়। তো আমি আবারও অনুরোধ করব সবাইকে যে আমরা সকলেই যেন একটু সহনশীল থাকি, ধৈর্যশীল থাকি এবং এই পরিস্থিতিটা দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনার জন্য আমরা সকলের কাছেই অনুরোধ করব সরকারকে সহযোগিতা করার জন্য। কারণ আমাদের যে ডেটা সেন্টারটা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে, যত কিলোমিটার আমাদের ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে, এবং তারপরেও আমরা কিন্তু চেষ্টা করেছি সেনাবাহিনীর সহযোগিতায়, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের সেগুলো মেরামত করে পুনঃস্থাপন করে আবার ইন্টারনেটের সংযোগটা দেওয়ার। তো আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলকভাবেই সারা দেশে ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা চালু করতে পারবো এবং কালকে সারাদিন ওয়ার্কিং ডে। আমরা আশা করছি যে কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। তবে সব শেষে আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পড়ে। আমরা কোনো একটা ছবি বা ভিডিও বা কোনো একটা উস্কানিমূলক বক্তব্য শুনে বা দেখেই যাতে আবেগপ্রবণ হয়ে আমরা কোনো প্রতিক্রিয়া না দেখাই, আমরা যেন সেই তথ্য উপাত্ত বা বক্তব্যটা একটু যাচাই বাছাই করে তারপরে যেন প্রতিক্রিয়াটা দেখাই। অবশ্যই যদি কোনো কিছু ঘটে সরকার বলবে, আমাদের মূলধারার গণমাধ্যম আছে তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কিংবা ইউটিউব তাদের তো কোনো জবাবদিহিতা নাই, না বাংলাদেশ সরকারের কাছে আছে না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। এই ফেসবুক, টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না। আপনারা খেয়াল করে দেখেন তারা কিন্তু এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে। মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে পাঠিয়ে দিল, সেটা কি জন্য ঘটলো? একটা মিথ্যা ধর্ষণের কাহিনীটাকে কেন্দ্র করে সেখানে একটা গণহত্যা চালালো মিয়ানমারে। তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রায় 12-14 লক্ষ শরণার্থী আমাদের বাংলাদেশে আমাদেরকে আশ্রয় দিতে হয়েছে বছরের পর বছর। আপনারা দেখেছেন যে কিভাবে
এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে সে বিষয়ে তাদের এক ধরনের অবস্থান। আপনারা দেখছেন যে যখন ইসরায়েল এই ফিলিস্তিনিদের উপরে অমানবিক হামলা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে নিরীহ নারী শিশুদের উপরে, সেখানে এই ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের ভূমিকাটা কি? তার মানে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়, অথচ আমরা দেখছি যে আমাদের এখানে যখন র্যাবের গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে, সেই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আর উস্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ সেগুলো ব্লক করা হচ্ছে না। যেই গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত ভিডিও, এই ধরনের হত্যাকাণ্ডের ভিডিও, এই ধরনের ভয়ানক যেগুলো একটা শিশু বা কোনো একজন অসুস্থ রোগী দেখলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিকভাবে, শারীরিকভাবে, সেই কন্টেন্টগুলোকেও আমরা বিটিআরসি থেকে বারবার বলা পরে ব্লক করছে না, এগুলোকে ছড়িয়ে দিচ্ছে। এমনকি সেই কন্টেন্ট বুস্ট করছে দেশের বাইরে থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে। তারা কোনো ভূমিকা রাখছে না। তারা ওই বুস্টিংয়ের পয়সা পাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তারা আয় করছে, আর আমার দেশের জনগণ জীবন দিচ্ছে। এইটা কখনোই আমাদের এই দেশের আইন অনুযায়ী আমরা মেনে নিতে পারি না। সে কারণে আমি আবারও বলবো, দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা সচেতন হবেন। অবশ্যই আপনারা সচেতনভাবে এই সন্ত্রাসী, এই বিশৃঙ্খলাকারী, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন এবং সহনশীলতার সাথে, ধৈর্যশীলতার সাথে সরকারকে সহযোগিতা করবেন। কারণ আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, এবং আমরা গত কয়েকদিন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যারা গ্রেফতার হয়েছে তাদের জবানবন্দি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে পরিকল্পিতভাবে জেলখানা আক্রান্ত হয়েছে সন্ত্রাসীদের দ্বারা, এবং সেখান থেকে কিন্তু চিহ্নিত 9 জন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে গেছে, এবং প্রায় 826 জন যারা কয়েদি ছিল, হাজতি ছিল, তাদেরকে সেখানে অস্ত্র লুট করে সেই আসামিদেরকে ছিনিয়ে নিয়ে গেছে। তো এগুলো কোনোভাবেই কোনো সাধারণ কোনো মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়। এটা একটা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ সন্ত্রাসীদের দ্বারাই কেবল এই ধরনের ঘটনা কিন্তু সম্ভব, এর বাইরে কিন্তু সম্ভব নয়। তো আমি আর বক্তব্য বাড়াবো না। আমরা আশা করছি আমরা আমাদের দেশের জনগণের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আজকে যেরকম সারাদিন আমরা দেশের সর্বত্র একটা অর্থনৈতিক এবং সকল কর্মকাণ্ডের কর্মচাঞ্চল্য দেখেছি, এভাবেই আমরা আবার আমাদের এই সোনার বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জন্য, দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সংস্থা, বিটিআরসি সহ, ডিপার্টমেন্ট অফ টেলিকম, আমাদের বেসরকারি খাতের যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ আছে, আমরা একসাথে মিলে কাজ করছি যত দ্রুত সম্ভব ইন্টারনেট সেবা সহ সকল টেলিযোগাযোগ সেবা সম্পূর্ণভাবে গ্রাহকদের কাছে আবারও পূর্বের ন্যায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমরা চেষ্টা করছি। আমার মনে হয় যে আরাফাত ভাই এবং শুভ ভাইয়ের প্রশ্নটা একই, তো আমি একসাথে উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে মোবাইল ডেটা কবে নাগাদ আর কি আমরা দিতে পারবো, সেই বিষয়টি আমি আগামী শুক্র শনিবার আমরা পর্যালোচনা করে আমাদের যে অ্যাসোসিয়েশন অফ মোবাইল মোবাইল টেলিকম অপারেটরদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যামটবের সাথে আমরা আগামী শুক্র শনিবার বৈঠক করে আমরা আজকে রাত্রের মধ্যে আমরা ব্রডব্যান্ডটা দেওয়ার পরে আগামীকাল পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথের যে ম্যানেজমেন্ট এবং যে ট্রান্সমিশন লাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার সিকিউরিটি এবং এটার সাস্টেনেবিলিটি, স্টেবিলিটি, এগুলো আমরা পর্যালোচনা করে আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে
তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা, এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে। তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তবে আমরা ধাপে ধাপে পরীক্ষামূলক এই ইন্টারনেট সংযোগটাকে পুনঃস্থাপন করে আমরা যাতে এটাকে সুন্দরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। এটা তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই রকম ক্ষতি আছে। প্রত্যক্ষ ক্ষতি যদি ধরেন, আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি যেটা বলেছে যে প্রতিদিন প্রায় 100 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে সফটওয়্যার এবং সার্ভিস আউটসোর্সিং মিলিয়ে। তো 70-80 কোটি টাকা যদি প্রতিদিন ক্ষতি হয়, তাহলে ধরেন প্রায় তো 250-300 কোটি টাকা প্রত্যক্ষভাবে ক্ষতি হয়েছে। এবার পরোক্ষভাবে হয়তো ক্ষতির পরিমাণটা আরো বেশি হতে পারে, কিন্তু এই ক্ষতিটা কিন্তু সরকার বা দেশের না, এই ক্ষতিটা কিন্তু জনগণের। আমাদের একটা গাড়ি যদি কেউ পুড়িয়ে দেয়, সে যদি মনে করে যে আমি সেতু বিভাগের গাড়ি পুড়িয়ে দিলাম, কিংবা ত্রাণ মন্ত্রণালয়ের সার্ভার পুড়িয়ে দিলাম, কিংবা আইসিটি মন্ত্রণালয়ের ডেটা সেন্টার পুড়িয়ে দিলাম, বা টেলিকম মিনিস্ট্রির ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিলাম, কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারের টোল প্লাজা পুড়িয়ে দিলাম, আসলে কিন্তু এই ক্ষতিটা কিন্তু জনগণের। কারণ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে যে খরচ হয়েছে, সেটা কিন্তু কৃষক, শ্রমিক, দেশের জনগণ, প্রবাসীদের রেমিটেন্স, এই কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু সরকারের এই গাড়ি বলেন, স্থাপনা বলেন, ডেটা সেন্টার বলেন, ফাইবার অপটিক্যাল কেবল বলেন, সবকিছুই তৈরি হয়েছে। অতএব যারা বলছে যে সরকারকে ক্ষতি করার জন্য 200 গাড়ি পুড়াই দিল, বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পুড়িয়ে দিল, বা ডেটা সেন্টার পুড়িয়ে দিল, আসলে কিন্তু এটা জনগণেরই ক্ষতি করলো। তো আমার বিশ্বাস যে আমাদের দেশের সচেতন জনগণ তারা এটা উপলব্ধি করতে পেরেছে বলেই এত দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পেরেছি। এবং আমার বিশ্বাস যে চিহ্নিত সন্ত্রাসী যারা যারা নিজেরা সন্ত্রাস করেছে, যারা নিজেরা অগ্নিসংযোগ করেছে, এবং আমাদের কিন্তু সন্তানদেরকেও তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কারণ আমাদের এই যে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে উস্কানি দেওয়া বা বিভ্রান্ত করা, এবং তাদেরকে জিম্মি করে তাদেরকে সামনে রেখে তাদের ভেতরে ঢুকে গিয়ে এই ধরনের নাশকতামূলক কার্যক্রম করা, এটা আপাতত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিন্তু পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু দেশের ভেতরের একটা অপশক্তি এবং দেশের বাইরেরও কিছু শক্তি এগুলোকে ইন্ধন দিয়েছে। আমার ধারণা বিভিন্ন আইনশৃঙ্খলাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা তারা ভবিষ্যতে আরও তথ্য উপাত্ত দেবে। আমি যেরকম খেয়াল করছি, আমাদের ওয়েবসাইটগুলোতে আক্রমণ হচ্ছে, আমাদের ফোনগুলোতে আক্রমণ হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের সরকারের যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার তাদেরকেও সতর্ক করতে চাই, দেশের জনগণকেও সতর্ক করতে চাই যে আপনারা ইন্টারনেট যখনই সংযুক্ত হচ্ছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ফোন, আমার ওয়েবসাইট প্রতিনিয়ত কিন্তু সাইবার হামলার শিকার হচ্ছে। আপনারা যদি দেখেন প্রতি মিনিটে আমার যেটা অফিসিয়াল ফোন নাম্বার, অস্বাভাবিকভাবে ফোন কল আসছে। আপনি যদি দেখেন যে আমার SMS গুলো, আমি যদি আপনাদেরকে কোনোদিন সময় সুযোগ মতো দেখাই, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ভাষা ব্যবহার করা হচ্ছে, যে ধরনের আক্রমণ করা হচ্ছে, এটা কোনো আমাদের সাধারণ প্রবাসী ভাই বোনরা এটা বলবে না। কারণ আপনি দেখছেন যে সৌদি আরবে 20-25 জন বিএনপি জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী, তারা কিন্তু সরকার বিরোধী স্লোগান দিল বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু সৌদি আরবের আইন ভঙ্গ করার কারণে তারা কিন্তু গ্রেফতার হলো। সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে, সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিল এবং উস্কানি দিল, কিন্তু সেই দেশের আইন ভাঙার কারণে তারা কিন্তু গ্রেফতার হয়ে কারো যাবজ্জীবন হয়েছে, কারো 10 বছর সাজা হয়েছে। এবার চিন্তা করেন, যারা তাদেরকে উস্কানি দিল এই 57 জনকে, তাহলে এই 57 জনের এই যে জেল হয়ে গেল 10 বছর, যাবজ্জীবন হয়ে গেল, এখন যারা উস্কানি দিয়েছিল তারা কি ওই পরিবারগুলোকে চালাবে?
আমি এই প্রশ্নটাই আমি আমাদের প্রবাসে যে 1 কোটি মানুষ আছে তাদের কাছে রাখতে চাই। সে কারণে আমি বলছি একই ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে যখন সোশ্যাল মিডিয়াতে তারা যখন কোনো কন্টেন্ট শেয়ার করছে, কোনো একটা বীভৎস ছবি কিংবা কোনো একটা বানোয়াট বা মিথ্যা গুজব, সেই দেশের আইন অনুসারে যদি তারা গ্রেফতার হয় সিঙ্গাপুরে বা দুবাইতে কিংবা লন্ডনে বা আমেরিকায়, কানাডায়, তখন কিন্তু ক্ষতিটা সেই ব্যক্তির হবে, সেই পরিবারের হবে, দেশের হবে। কারণ ইউএই বাংলাদেশের কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। এই ক্ষতিটা কি ওই 57 জনের শুধু হলো? এই ক্ষতিটা কি শুধু বিএনপি জামাত যারা আর কি এই আন্দোলনের নামে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে তাদের হলো? পুরো দেশের মানুষের কিন্তু 17 কোটি মানুষের হলো। তাই আমি সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের আমাদের বন্ধুদের মাধ্যমে আবারও অনুরোধ করতে চাই যে সত্য মিথ্যা আগে যাচাই করবেন, তারপরে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিক্রিয়া বা কোনো শেয়ার বা কোনো কন্টেন্ট আপলোড দিবেন। না হলে কিন্তু একদিকে যেরকম ব্যক্তিগতভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সামগ্রিকভাবে কিন্তু দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। তো আমি এই অনুরোধ জানি আমাদের যারা ফেসবুক, ইউটিউব বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করছে তারা বেসিক্যালি ভিপিএন দিয়ে ব্যবহার করছে। আপনি একটু আগে বলছিলেন যে মোবাইলের নিরাপত্তার কথা। ভিপিএন যখন ব্যবহার হয় তখন আপনি জানেন যে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়। এইগুলো এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো একেবারে সম্পূর্ণভাবে উন্মুক্ত করার কবে পরিকল্পনা আছে আপনার? আমাদের এই মুহূর্তে আমি বলেছি যে আমরা পরীক্ষামূলকভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের ইন্টারনেটের সংযোগটা পুনঃস্থাপন করছি এবং আস্তে আস্তে সম্প্রসারিত করছি। তো আমরা আমাদের যারা বেসরকারি খাত উদ্যোক্তা এবং যারা প্রযুক্তি বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ প্রতিদিন গ্রহণ করছি যে কোন পর্যায়ে আমাদের কোন ধরনের সেবাগুলোকে সম্প্রসারিত করা দরকার, এবং পাশাপাশি আমাদের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছি। তাতে করে আমরা খেয়াল করছি যে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ বিশেষ করে ফেসবুক, ইউটিউব, তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনোভাবেই তারা মানছে না, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক শৃঙ্খলা কোনো কিছুকেই তারা সম্মান প্রদর্শন করছে না, এবং তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই ভঙ্গ করছে, তাদের প্রাইভেসি সেটিংস তারা নিজেরাই ভঙ্গ করছে। সেই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কিভাবে নেব? এই কারণে আমরা বলছি বিটিআরসির মাধ্যমে ফেসবুককে আমি চিঠি পাঠাবো যে তারা যাতে তাদের নিজেদের প্রাইভেসি অ্যান্ড পলিসি তারা নিজেরা মানে, তাদের সেলফ রেগুলেশন এবং বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, এগুলো বিবেচনায় নিয়ে তারা যদি দায়িত্বশীল আচরণ করে এবং তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয়, তখন আমরা বিবেচনা করে দেখব। কিন্তু আপনার যে অপোনেন্ট তারা তো আসলে সীমান্তবর্তী এলাকায় নেপাল ভুটানে যেতে যারা ভিসা লাগে না, সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আপলোড করছে, যে কারণে আপনি দেশের বাইরে বা টাইম স্কোয়ারেও গত কয়েকদিন ধরে বিক্ষোভ হচ্ছে। এই বিষয়গুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন? যারা গুজব ছড়াচ্ছে তারা তো থেমে নেই, আপনি তাদের কিভাবে মোকাবেলা করবেন? আপনার প্রথমত হচ্ছে যে আমরা দেশের জনগণকে অনুরোধ করছি যে তারা যেন সচেতনভাবে দায়িত্বশীলতার সাথে এই দেশ বিরোধী চক্রান্তকারীদের ষড়যন্ত্রগুলো উপলব্ধি করে তারা যেন তাদের কথায় উস্কানিতে কোনোভাবেই বিভ্রান্ত না হয়। আমাদের দেশের সকল জনগণ, আমার বিশ্বাস যে তারা অনেক সচেতন, তারা সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করতে পারে, এবং তারা এই সন্ত্রাসীদের প্রকৃত যে উদ্দেশ্য ছিল যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে এই ছাত্র আন্দোলনের ব্যানারকে রেখে, দেখুন ছাত্রদের দাবি পূরণের পরেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে। যে লন্ডন থেকে যেরকম আপনার সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া, সে ইউটিউবে এসে বলেছে যে আর 2 দিন আন্দোলন চালু রাখো, তাহলে এই সরকারকে আমরা পতন করব। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে তাদের একটাই উদ্দেশ্য ছিল যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রটাকে সফল করার জন্য ছাত্র আন্দোলনকে সামনে রেখে একটা সহিংস বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, যাতে দেশে এবং বিদেশে আমরা একটা
বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি এবং দেশের জনগণের কাছেও যাতে সরকারকে তারা একটু বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে পারে। কিন্তু দেখুন যে গত 3 দিনের মধ্যেই কিন্তু দেশের জনগণ উপলব্ধি করতে পেরেছে যে আমাদের যে শ্রমজীবী মানুষ আছে, পোশাক শিল্প বলুন, কৃষি বলুন বা অন্যান্য যেগুলো শিল্প কলকারখানায় বা আমাদের আইটি ফ্রিল্যান্সাররা 7 লক্ষ বা আমাদের আইটি সেক্টরে যে 20 লক্ষ তরুণ তরুণী, তারা কেউই চায় না যে এই ধরনের সন্ত্রাসী বা অগ্নিসংযোগকারীরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করুক। আর সেই কারণেই কিন্তু এই 3 দিনের মধ্যেই এই সত্যটা আমরা আসলে উপলব্ধি করতে পেরেছি এবং এই সন্ত্রাসী এবং যারা অগ্নিসংযোগকারী দেশ বিরোধী অপশক্তি, তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমি আবারও বলবো যে আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার কিন্তু উনি দেশের 5 কোটি আমাদের ছাত্রছাত্রী, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদেরকে অনুরোধ করেছে যে তাদের দাবির সাথে কিন্তু সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একমত, যার ফলে কিন্তু যখন তাদের দাবির বিরুদ্ধে হাইকোর্ট থেকে রায়টা এসছে কোটাকে বাতিল করে, সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার বাদী হয়ে কিন্তু এটার বিরুদ্ধে আপিল করেছে অ্যাপিলেট ডিভিশনে এবং সেখান থেকে ছাত্রছাত্রীদের যে দাবি ছিল সেই দাবি অনুসারেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আগেই ওনার বক্তব্যে আশ্বস্ত করেছিলেন যে যৌক্তিক দাবি, ওনার প্রত্যাশা যে সর্বোচ্চ আদালত মেনে নেবে এবং হতাশ হতে হবে না, এই ভাষাটাই উনি ব্যবহার করেছিলেন। তার প্রেক্ষিতে সেটি এসছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন আমরা আবারও অনুরোধ করব আমাদের সন্তানরা, তারা হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অভিভাবক হিসাবে আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করব যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে কোনো সন্ত্রাসী, কোনো অপশক্তিকে আর যেন সুযোগ কেউ না দেয় এবং যত দ্রুত সম্ভব আমরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা এবং আমাদের সার্বিক অবস্থা যেন স্বাভাবিক অবস্থা আনতে পারি, তার জন্য আমরা দেশের সকলের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করি। চেষ্টা করছেন কিন্তু ভোক্তা পর্যায়ের একটা কনসার্ন তো থাকে, বিশেষ করে মোবাইল ইন্টারনেট দিয়ে। গত সপ্তাহে বুধবার সন্ধ্যা থেকে মোবাইল ইন্টারনেটের অচল অবস্থা, যে আপনার কথায় শুক্র শনিবার মিটিং হবে, তাহলে 1 সপ্তাহ এক্সটেন্ড করবে। সেই মিটিং এ এমটবের সাথে ভোক্তাদের এই বিষয়ে আলোচনার কোনো ইস্যু থাকবে কিনা আপনার? আমরা ভোক্তাদের বিষয়টা দেখছি। যেরকম আমি অনেকের কাছ থেকে অভিযোগ পেয়েছি, এটা শামসুল্লাহমান আপনি যথার্থই বলেছেন যে অনেকের প্যাকেজ ছিল 7 দিনের, তারা 5 দিন পার হয়ে গেছে, তাদের কি হবে? তো এখন এটা কি মোবাইল নেটওয়ার্ক অপারেটররা তারা কি এই ক্ষতিটা পূরণ করবে, নাকি সরকার এখানে সহযোগিতা করবে, নাকি গ্রাহকদের কাছে এই ব্যাপারে কোন তথ্য বা উপত্তর দিবে? এই বিষয়গুলো নিয়ে আমরা বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে, সভাপতিত্বে আমরা অ্যাসোসিয়েশন অফ মোবাইল অপারেটরস অফ বাংলাদেশ, এমটবের সদস্যদের সাথে বসে আগামী রবিবারে আমরা জানাবো। জি, সেক্ষেত্রে একটা মাঝখানে যে একটা দীর্ঘ সময় ইন্টারনেট এখনো নাই বা পাওয়া যাচ্ছে বা ছিল না মাঝখানে, তো সেক্ষেত্রে কি এটা বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে কোনো বাধা তৈরি হতে পারে? আমার মনে হয় না, কারণ এরকম ধরনের সংকট পৃথিবীর প্রত্যেকটা দেশকেই কোনো না কোনো সময় মোকাবেলা করতে হচ্ছে এবং আগামীতেও হবে। আপনি বিশ্বের 200 রাষ্ট্র আছে, আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহ, অন্যান্য মহাদেশের দেশসমূহ, পৃথিবীর সকল দেশ, প্রতিষ্ঠান, ব্যক্তি, পরিবারকে কোনো না কোনো সময়ে কোনো না কোনো সংকটের মুখোমুখি হতে হয়। তো আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেই প্রজ্ঞাবান নেতৃত্ব, সময় উপযোগী, সাহসী এবং দূরদর্শী নেতৃত্ব এবং ওনার যে দেশের মানুষের প্রতি আন্তরিকতা এবং মমত্ববোধ, তার প্রেক্ষিতে কিন্তু আমরা দ্রুত সংকটকালীন সময়টা কাটিয়ে একটা স্বাভাবিক অবস্থায় মোটামুটি ফিরে আসতে পেরেছি আজকেই। তো আমার ব্যক্তিগত অভিমত যে এটা বিদেশি বিনিয়োগকে খুব বেশি প্রভাবিত করবে না। আমি প্রতিনিয়ত
আমাদের টেলিকম এবং আইটি সেক্টরে আমাদের দেশীয় বেসরকারি খাতে উদ্যোক্তা, বিদেশি বিনিয়োগকারী, তাদের সাথে যোগাযোগ আমি রক্ষা করে চলছি। আমি এরকম কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি। আবার পোশাক শিল্পের যারা নেতৃবৃন্দ আছেন, বিজিএমইএ, বিকেএমইএ, তাদের সাথেও আমি গত 3 দিন ধরে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি এবং তাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদের ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা, সেটাও কিন্তু আমরা অব্যাহত রাখছি। ফলে যখনই কোনো জরুরি প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছি সেটাকে সমাধানের জন্য। আমাদের শেখ হাসিনার সরকারের যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, এই ব্যাপারে আমার ধারণা যে সারা বিশ্বের বিনিয়োগকারীদের একটা আস্থা এবং বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার প্রতি আছে। মাননীয় মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, অ্যাপ কমার্স একটা আপনার বিষয় জানা, সেটা হচ্ছে এর আগেও যখন কোনো সংকট হয়েছে আমরা দেখেছি যে মূলধারার গণমাধ্যম ছাড়া হ্যাঁ। যারা ধরেন আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সংবাদ প্রচার করছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা গুজব ছড়ায়। ঠিক। তো এক্ষেত্রে এবার একটা বিশাল বড় একটা প্রবলেম হয়েছে ঠিক। বাংলাদেশে। এক্ষেত্রে যারা আছেন, এই পেজধারী লোকজন যারা হ্যাঁ। আছেন, এরা ভিউ কামানোর জন্য, হ্যাঁ। যেটাকে আমরা ভাষায় বলি, তার জন্য কিন্তু তারা আবারও সেম কাজ করতে পারে। এই ব্যাপারটাকে নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এই গুজবকে রোধে আপনারা আসলে কি করবেন? এটাতে মানুষ অনেকভাবে প্রভাবিত হয়, প্রভাবিত যেন কম হয়, এর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? একটা- অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে, যারা মানে বাংলাদেশের সীমানাতেই বাস করে, তারাও এই কাজটা করতেছে। জি। সেটাও আপনারা দেখে এক্ষেত্রে হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে। হাইকোর্ট আজকে শুনানি করেছে, পরবর্তী শুনানির তারিখ দিয়েছে 29 জুলাই। তো আমরা অপেক্ষায় আছি 29 জুলাইতে এই ওভার দি টপ প্ল্যাটফর্মগুলো, ইন্টারনেট প্রোটোকল, ওয়েবসাইটগুলো, এই বিষয়ে হাইকোর্ট কি নির্দেশনা দেয় সেটি মেনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় আমরা মিলে হাইকোর্ট যা নির্দেশনা দিবে সেটি প্রতিপালনের জন্য আমরা অবশ্যই সচেষ্ট থাকব। পাশাপাশি এক্ষেত্রে আবারও বলি, এক্ষেত্রেও কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক, তাদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে যে যেই দেশের সাইবার স্পেস তারা ব্যবহার করছে সেই সাইবার স্পেসের সেই দেশের আইনটা মেনে চলবে। আপনি একটা উদাহরণ আমি এর আগেও দিয়েছি যে ধরেন যে আপনার জাপানের একটা কোম্পানি টয়োটা, সেই টয়োটা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে বাংলাদেশেও টয়োটার গাড়ি রপ্তানি করে, আমেরিকাতেও করে। তো টয়োটা যখন গাড়ি একটা বানিয়ে বাংলাদেশে রপ্তানি করবে, তার স্টিয়ারিংটা তো ডান সাইডে থাকবে, কারণ আমাদের দেশে গাড়ি চলে বাম পাশ দিয়ে। আর সেই টয়োটা গাড়ি যখন আমেরিকাতে রপ্তানি করবে তখন স্টিয়ারিংটা সে বাম পাশে লাগাবে, কারণ আমেরিকাতে গাড়ি চলে ডান পাশ দিয়ে। তো আপনি যদি টয়োটাকে এখন বলেন যে আপনি গাড়ি বানাবেন শুধুমাত্র এক পাশে স্টিয়ারিং দিয়ে, তাহলে কি বিশ্বের সব দেশে টয়োটা গাড়ি চালাতে পারবে? তাহলে ফেসবুক একটা আমেরিকান কোম্পানি, সে তার দেশের সরকারের কথা অক্ষরে অক্ষরে মানে, তাই না? কিন্তু যখন বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের সাইবার স্পেসে যখন ফেসবুক প্ল্যাটফর্মটা ব্যবহার করছে, তখন এখানকার কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে নিবন্ধিত নয়, সে তো কন্টেন্ট ক্রিয়েটার না, সে তো সাংবাদিক না, সে তো সংবাদ মাধ্যম না, সেটা তো কোনো অথেন্টিক রেজিস্টার্ড কোনো নিউজ মিডিয়া নয়। এই নিউ মিডিয়াতে এসে নিউজ মিডিয়ার মধ্যে কিন্তু আমরা কোনো তফাৎ করতে পারছি না। ফলে যারা সোশ্যাল মিডিয়া ইউজার, ফেসবুক ইউজার, তারা বলছে যে এই খবরটা আমি ফেসবুকে দেখেছি, কিন্তু ফেসবুকে কি এটা মাই টিভিতে দেখলো, মাই টিভির অনলাইন ভেরিফাইড পেজে দেখলো, নাকি আপনার কালবেলাতে দেখলো, সে কিন্তু এটা বলছে না। সে বলছে ফেসবুক। ও মনে করছে ফেসবুকে একটা মনে হয় নিউজ মিডিয়া, বা যেখান থেকে আমি খবরটা পাচ্ছি। এটার জন্য যেরকম সচেতনতা দরকার, এই সচেতনতা তৈরি করার জন্য ফেসবুকেরও তো দায়িত্বশীল আচরণ করা দরকার। সরকার একা করবে? ফেসবুক এখান থেকে যে হাজার হাজার কোটি টাকা আয় করছে, তাহলে আমরা যেরকম মোবাইল টেলিকম অপারেটরদেরকে সোশ্যাল অব্লিগেশন ফান্ডে একটা ফান্ড দিতে বাধ্য করি, কিন্তু ফেসবুকের কোনো সোশ্যাল অব্লিগেশন ফান্ড আছে কোনোদিন শুনেছেন? তাহলে এরা শুধুমাত্র অর্থ উপায়ের জন্য কোনো জান মাল, আইন, ধর্মীয় মূল্যবোধ কোনো কিছুর তোয়াক্কা করবে না।
এটা আমরা একটা দায়িত্বশীল সরকার হিসেবে মেনে নিতে পারি না। এই কারণে আমি সংবাদ মাধ্যমের সহযোগিতা চাই। আমি আবারও বলেছি, গত 7 দিনে এই আন্দোলনকে কেন্দ্র করে যেই নাশকতা করলো, গণমাধ্যমে কিন্তু প্রকৃত সত্যটা উঠে আসলো এবং গণমাধ্যম দায়িত্বশীল আচরণ করেছে বলেই আমরা এত দ্রুত সরকার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারলাম। কিন্তু যদি সোশ্যাল মিডিয়াতে উন্মুক্তভাবে মিথ্যা প্রচারের সুযোগ দেওয়া হতো, আমার ধারণা এটা খুব কঠিন হয়ে যেত, হয়তো অনেক প্রাণহানি ঘটতো, সেই ক্ষতিটা আমরা পুষায় উঠতে পারতাম না। সে কারণে আমি আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের দেশের সকল জনগণের প্রতি, যেন তারা সচেতনভাবে সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে, এই নীতিটা অন্তত অনুসরণ করে। হঠাৎ করে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেই যেন তারা প্রতিক্রিয়া না দেখায়, কোনো উস্কানিদাতা ষড়যন্ত্রকারীকে সুযোগ না দেয় দেশের কোনো ক্ষতি করার। তার সাম্প্রতিক তো অনেকগুলো উদাহরণ আমি দিলাম দেশে এবং প্রবাসে। এর মাধ্যমে কি এটা প্রতীয়মান হয় না যে এই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া তারা শুধু নিজেদের ব্যবসায়িক স্বার্থ ছাড়া আমাদের বাংলাদেশের দেশের নাগরিকদের কোনো স্বার্থ তারা রক্ষা করার জন্য সচেষ্ট নাই। মাননীয় মন্ত্রী, আপনার সম্পর্কে আপনার পরামর্শে অ্যাপকমার্স এখন একটা আপনাদের কথা না শুনে অতীতেও তো বিভিন্ন সময় তারা রেসপন্স করে, সেই ক্ষেত্রে আসলে তাদের উপরে বাংলাদেশ আইন অনুযায়ী কোনো রেস্ট্রিকশন আরোপ করা বা কোনো করা হবে, করা হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা হচ্ছে যে চিঠিটা ফেসবুকে দেওয়া হবে একটা ধারণা দিতে পারেন যে এতদিন টাকা দিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিশাল সংখ্যক কমার্স রিলেটেড বিজনেস হয়ে গেছে, ওদের ক্ষেত্রে আসলে বার্তা রেখে থাকবে অলরেডি অনেক পসিবল। হ্যাঁ, ঠিক। আমরা একটা অ্যাসেস করার চেষ্টা করছি রাকিব ভাই, যে প্রতিদিন কমার্সের লেনদেন মানে প্রোডাক্টিভ ইউজ কেস অফ ইন্টারনেট, প্রোডাক্টিভ ইউজ কেসেস অফ সোশ্যাল মিডিয়া ইউসেজ, এটা কি ধরনের হয় আমাদের কোনো এরকম কিন্তু কোনো ডেটা নাই। তো আমার মনে হয় যে আমাদের তো কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আছে, তাদেরকে আমরা বলবো, পাশাপাশি আমাদের টিএমজিবি বা টিআরএনবি, আমাদের যারা আইজিএফ, যারা আমাদের আইটি এবং টেলিকম জার্নালিস্ট ফোরাম আছে, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ইন্ডাস্ট্রি অ্যান্ড মিডিয়া মিলে যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন একটা সার্ভে রিপোর্ট দিতে, যে আনুমানিক কীরকম প্রভাব পড়বে, তাহলে আমরা সেটাকে দ্রুত কিন্তু একটা নর্মাল পজিশনে আনার চেষ্টা করব। আর আগামী রবিবারের মধ্যে আমি চেয়ারম্যানকে নিয়ে বসবো সংবাদ সম্মেলনের পরে, যে ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়াকে কী ধরনের বার্তা এবং চিঠি দেব। এবং কমার্স উদ্যোক্তাদের জন্য বার্তা হচ্ছে যে আর 2-3টা দিন একটু ধৈর্য ধরার জন্য আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল 4Gটাকে নর্মাল করা, তারপরে রবিবারে ফেসবুক, টিকটককে চিঠি দিয়ে হয়তো একটা 3 দিন বা 7 দিন সময় নিয়ে তাদেরকে উপস্থিত হতে বলা, যে আমরা বিটিআরসির তো গণশুনানি করি, গ্রাহকদের অভিযোগটা শুনি, আমরা সেখানে জবাব দিই মোবাইল নেটওয়ার্ক অপারেটররা। কিন্তু এখন যে বিষয়গুলো আসলো, এই জবাবটা ফেসবুক, টিকটককে আমরা জবাব দেওয়ার জন্য বিটিআরসিতে হাজির হতে বলবো, তাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, বক্তব্য সহ। সেটা যদি তারা হয় আমরা শুনে সিদ্ধান্ত নেব, আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা ভাববো। পাশাপাশি আমি আজকে আপনাদের মাধ্যমে আরেকটা আপিল এবং আমি একটা কল দিতে চাই, আমন্ত্রণ জানাতে চাই, যদি বাংলাদেশের বা অন্যান্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এমন কোনো সোশ্যাল মিডিয়া, এমন কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেটা কিনা বাংলাদেশের আইন মেনে চলবে, বাংলাদেশের কন্টেন্ট বাংলাদেশেই তারা সংরক্ষণ করবে, যেরকমটা করছে টফি, যেরকমটা করছে দীপ্ত টিভি, যেরকমটা করছে আপনার আইস্ক্রিন, যেরকমটা করছে বিঞ্জ, কিংবা আমাদের বায়োস্কোপ, কিংবা বঙ্গ, চরকি, এই যে বাংলাদেশের যে সকল ওটিটি প্ল্যাটফর্ম তারা কিন্তু এখন আয় করছে, ভালো করছে। তো একই রকমভাবে আমরা চাচ্ছি, যেরকমভাবে আপনাদের নিজস্ব মেইন স্ট্রিম মিডিয়ারও কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে, মানে ওটিটি আপনারা আপনাদের নামে চালাচ্ছেন। এগুলোতে কি হচ্ছে, এগুলো কিন্তু অ্যাটলিস্ট দেশের বিজ্ঞাপনের পয়সাটা দেশে আসছে, দেশের কন্টেন্টটা দেশে থাকছে, বাংলাদেশের ডেটাটা বাইরে যাচ্ছে না। তো এরকমভাবে আমি গত মাসে একটা অ্যাপ আমাকে প্রেজেন্টেশন দিয়েছিল, সিঙ্গাপুরের একজন বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করেছে, 100 জনের উপর ডেভেলপার কাজ করছে। তো এই সিচুয়েশন হওয়ার আগেই ফানফেয়ার আমি এটা অ্যাকাউন্ট ওপেন করেছি, আমি আজকে থেকে এটা ব্যবহার শুরু করব।
তো আমি আজকে অনুরোধ করছি এই ধরনের যারা নতুন সোশ্যাল মিডিয়া উদ্যোক্তা আছে আমি তাদেরকে অনুরোধ করব যে তাদের এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, আইপি বেসড কমিউনিকেশন অ্যাপ, এটা বাংলাদেশ বিশাল একটা মার্কেট, 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। আমাদের এই সুযোগটা আমি দেশীয় উদ্যোক্তাদেরকে অনুরোধ করব, বিদেশি বিনিয়োগকারীকে অনুরোধ করব আজকে সংবাদ মাধ্যমে যে আমাদের এখন আসলে এই চ্যালেঞ্জটা আসলে নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। শেষ প্রশ্ন, আপনার উদ্যোগে কমার্স আজকে এই অবস্থানে এতগুলো কর্মসংস্থান, আপনি যখন এদের উৎসাহিত করতে বক্তব্য দিতেন তখনই বলতেন যে আস্তে আস্তে নিজস্ব প্ল্যাটফর্ম, জি, নিজের প্ল্যাটফর্মে আসার ব্যাপারটি এখন আরো গুরুত্ব দিবেন। অবশ্যই। এর আগে করোনাকালীন সময়ও এরকম দেখেছি। তার আগে আপনাদের খেয়াল আছে যখন 11 সালে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হলো, 13 সালে যখন রায় কার্যকর শুরু হলো, এই সময়গুলোতে দেশে কিন্তু এরকম ধরনেরই একই ধরনের কিন্তু অরাজক পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নগুলো কিন্তু একই। 13 সালের যে হামলা, 14, 15, 18 এই সালগুলোতে সারা দেশে যে জ্বালাও পোড়াও, বেছে বেছে সরকারের স্থাপনা ধ্বংস করা, এই একই সন্ত্রাসী, একই প্যাটার্ন, একই ধরনের কিন্তু অপরাধমূলক কার্যক্রম একই অপরাধীরা করছে। এখন যখন কেউ বলে যে আপনারা হঠাৎ করে গণমাধ্যমে বলছেন বিএনপি জামাত শিবির করছে, ছাত্রদল করছে, আগেই কিভাবে বুঝলেন? সবকিছু কিন্তু একটা প্যাটার্ন খেয়াল করলে বোঝা যায় যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একই প্যাটার্নে একই সন্ত্রাসী গোষ্ঠী করছে। তো এই কারণে আমি বারবার বলেছি যে কমার্স উদ্যোক্তাদেরকে নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব প্ল্যাটফর্মগুলো আরো বেশি করে শক্তিশালী করে করা। এই জন্য আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও বেশ কয়েকটা বৈঠক করেছি, তারা সহযোগিতা করতেও রাজি আছে। তো আমি অনুরোধ করব আবারও যারা ফেসবুক প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে যারা এখন কমার্স করছেন, ট্রেড করছেন, এক্সপোর্ট করছেন, তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে তারা নিজস্ব প্ল্যাটফর্ম করেন। আমরা কিন্তু .bd, .gov এগুলো অনেক কিন্তু সহজ করে দিয়েছি এবং এগুলো কিন্তু সুলভ করে দিয়েছি, ফলে তারা নিজস্ব ডোমেইনও কিন্তু নিতে পারে, আমাদের দেশীয় ডোমেইন। তো এই ব্যাপারগুলোতে আমরা সরকারের পক্ষ থেকে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সার্বিক সহায়তা করব। তবে আবার অনুরোধ করব, সংকট যে কোনো সময় আসতেই পারে। এটা মনুষ্য সৃষ্ট সংকট হতে পারে, প্রাকৃতিক সংকট হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ, যাই হোক না কেন, কিন্তু আমাদের যারা কমার্স উদ্যোক্তা, তারা কমার্স উদ্যোক্তা যারা আছেন, তারা যদি নিজস্ব প্ল্যাটফর্ম, নিজস্ব যদি ওয়েবসাইটগুলো করেন, তাহলে কিন্তু যে কোনো সংকটের সময় তাদের এই বিজনেস কন্টিনিউটিটা নিশ্চিত করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা একটু চেয়ারম্যানের রুমে না, এটা ওই যে অনেক ছায় যায়, তাদের একটু উপলব্ধি করতে এখন অনেক কম টাকা লাগে এই ওয়েবসাইটে করতে।